আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার যেই নীতি ছিল আমেরিকা ফার্স্ট নীতি, সেই আমেরিকা ফার্স্ট নীতিতে তিনি তার শত্রু মিত্র কারোর সাথে তিনি সঠিক ব্যবহার করতেছেন না। যেটা আমরা দেখেছি ভেনেজুয়েলার ক্ষেত্রে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তিনি যেভাবে তার শয়নকক্ষ থেকে তুলে নিয়ে গেছেন স্বস্তিক, তদ্রুপ তিনি বর্তমানে গ্রিনল্যান্ড ইস্যুতে যেরকম কথাবার্তা বলতেছেন, সব মিলে আসলে মনে হচ্ছে পৃথিবীতে জঙ্গলের আইন প্রচলিত রয়েছে, সেখানে কোনো সভ্য দেশে সভ্য মানুষের কোনো স্থান নাই, এরকম মনে হচ্ছে। কেননা আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেইভাবে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে নিজে যা বলে সেটাকেই তিনি প্রাধান্য দিতে চান। তিনি নিজেই বলেছেন তাকে কোনো আইন থামাতে পারবে না যদি না তার যেই মোরালিটি তাকে যদি না থামায়। এখন একজন ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট তিনি যদি এরকম কথা বলেন, সেক্ষেত্রে তার শত্রু বা মিত্র যারা আছে তারা সবাই আসলে উদ্গ্রীব থাকে। তদ্রূপে আমরা বর্তমানে ইউরোপের অবস্থা দেখতে পাচ্ছি, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপের এই অবস্থা। আজকে আমরা সেই গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার একটি দেশ, যেটা যুক্তরাষ্ট্র বা এই যে যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য ডেনমার্কের একটি কলোনি হিসাবে পরিচিত এই যে গ্রিনল্যান্ডের জনসংখ্যা 56,838 জন 2024 সালের আদমশুমারি অনুযায়ী, আর এর আয়তন 8,36,330 বর্গ মাইল। এটা যদি বর্গ কিলোমিটারে হিসাব করেন 21,66,886 বর্গ কিলোমিটার। এই যে গ্রিনল্যান্ড, এটার রাজধানী নিউ। এর গ্রিনল্যান্ডের মোট আয়তনের প্রায় 80% সারা বছর বরফে ঢাকা থাকে। এই বরফে ঢাকা দেশটি ডেনমার্ক শাসন করে। গ্রিনল্যান্ডের জনগণও ডেনমার্কের অধীনে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে ডেনমার্ক এই গ্রিনল্যান্ডকে যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে শত বছর আগে, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড যখন ইচ্ছা তারা নিজেরা দরকার হলে স্বাধীনতা লাভ করতে পারবে, এরকম প্রতিশ্রুতি দিয়ে রাখছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকলেও গ্রিনল্যান্ডের নিজস্ব পার্লামেন্ট, নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি সব কিছুই রয়েছে। ডেনমার্ক কখনো গ্রিনল্যান্ডের উপরে কোনো চাপ প্রয়োগ করে না, কোনো তাদের কর্মকাণ্ডে কখনো বাধা দেয় না। এই জন্যই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিতে চাইলো বা নিয়ে যেতে চাইলো, গ্রিনল্যান্ডের জনগণ সেদিকে যেতে চাচ্ছে না। তারা নিজেরা গ্রিনল্যান্ডের জনগণের ভাষা যে আমরা একটা স্বাধীন দেশ হিসেবে বাঁচতে চাইবো, নাকি এই যে কোনো একটা দেশের সামরিক কোনো কলোনি হিসেবে বাঁচতে চাইবো, সেটাই এখন দেখার বিষয়। এই যে গ্রিনল্যান্ডের জনগণ, তারা নিজেদের দেশপ্রেম, নিজেদের দেশকে ভালোবাসা, এটা তাদের রয়েছে, এটা আমরা দেখেছি। এই জন্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে গ্রিনল্যান্ডকে যত অফার দেয়, যতভাবে গ্রিনল্যান্ডকে তাদের 51তম অঙ্গরাজ্য করে নিতে চায়, গ্রিনল্যান্ডের জনগণ বা ডেনিশ সরকার কেউ এটা মানতে চায় না। তাই তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কখনো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলেন, কখনো গ্রিনল্যান্ড জোর করে দখল করে নেওয়ার কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য যে গ্রিনল্যান্ড যদি আপনি লিজ নেওয়ার সম্পত্তি মানুষের কোনো সেইভাবে যত্ন করে না, যদি ওই সম্পত্তির মালিকানা থাকে, সেই ক্ষেত্রে ওইটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে বলে তার ভাষ্য। এই জন্য তিনি গ্রিনল্যান্ড লিজ নিয়েও তিনি শান্তিতে থাকতে চান না। তিনি গ্রিনল্যান্ডকে নিজের অধীনে বা নিজের করে নিতে চান। তিনি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে রাখেছেন গ্রিনল্যান্ড কেনার জন্য, কিন্তু যখন গ্রিনল্যান্ডের অধিবাসী বা ডেনিশ সরকার বা ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে সম্মত হচ্ছে না, তখন তিনি গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার কথা বলছেন। হয়তোবা যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের উপরে যে কোনো সময় তার যে বিশাল সামরিক বাহিনীর একটা অংশ সেখানে হয়তো পাঠিয়ে দিবেন। এই যে গ্রিনল্যান্ডের 56,838 জন জনসংখ্যার জন্য, একজন জনসংখ্যার জন্য যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে একজন করে সৈন্য পাঠাতে পারবেন, সেই সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। কিন্তু এর জন্য যুক্তরাষ্ট্রকে ইউরোপের যে মিত্ররা আছে তাদের মুখোমুখি হতে হবে, এরকম একটা মিথ প্রচলিত রয়েছে। কেননা যুক্তরাষ্ট্রের যে ইউরোপীয় মিত্রগণ রয়েছেন, তারা ইতিমধ্যেই সেখানে প্রতীকী তাদের সৈন্য পাঠিয়েছিলেন।
এখানে প্রতীকী সৈন্য বলতে এরকম যে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সৈন্যদের উপস্থিতি থাকলে যুক্তরাষ্ট্রকে সর্বপ্রথম ইউরোপীয় সৈন্যদের মুখোমুখি হতে হবে, বা ইউরোপীয় সৈন্য মারতে হবে, বা তার মিত্রদের সৈন্য মারতে হবে। এখন এই যে ইউরোপের সৈন্য, প্রতীকী সৈন্য এরকম যে এক একটা দেশ মানে হাজার হাজার সৈন্য কিন্তু গ্রিনল্যান্ডে পাঠায়নি। ইউরোপের দেশগুলা, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং ইতালির এই সমস্ত দেশগুলা, তারা কেউ 5 জন, কেউ 2 জন, কেউ 3 জন এরকম করে সৈন্য পাঠিয়েছে। তবে ডেনিশ সরকার 100 জন সৈন্য সেখানে পাঠিয়েছে। এখন এই যে বলতে পারেন যে 5 জন, 3 জন, 2 জন এরকম করে সৈন্য পাঠিয়ে সেখানে কি তারা কি গ্রিনল্যান্ড দখল করতে পারবে, বা তারা কি গ্রিনল্যান্ড রক্ষা করতে পারবে? এখানে ইউরোপ মূলত গ্রিনল্যান্ড যে তারা যুদ্ধ করে রক্ষা করবে এই জন্য নয়, তারা মূলত, আপনাদের মনে আছে যে একটা বিষয় আপনারা জানেন যে চীনে যখন অভ্যুত্থান হয়েছিল, তখন এই যে সেনাবাহিনীর যখন ট্যাঙ্কগুলা আপনার এই যে রাস্তায় বের হয়েছিল, তখন কিন্তু ওটা প্রায় চীনে না, চীনে, তখন প্রায় একজন সৈন্য মানে ট্যাঙ্কের সামনে যেভাবে দাঁড়িয়ে রয়েছিল, সেটাকে সম্ভবত 3 মান স্কোয়ারের প্রতিবাদ বলা হয়। এরকম একজন সৈন্য কিন্তু ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গেছিল। এখন ওই একজন মানুষ আর কি, সাধারণ ওই একজন মানুষ দাঁড়িয়ে যাওয়া, এটা মূলত একটা প্রতীকী প্রতিবাদ। তাই ওইরকম একটা প্রতীকী প্রতিবাদ কিন্তু এই ইউরোপীয় দেশগুলা করেছিলেন বা করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বসেনি। তিনি যারা সৈন্য পাঠিয়েছে ওই সমস্ত দেশগুলোর উপরে তিনি 25% শুল্ক আরোপ করেছেন। এই শুল্কের ধাক্কা সামলাইতে পারবে না চিন্তা করে জার্মান কিন্তু অলরেডি তাদের যে 3 জন সৈন্য ছিল, 3 জন সৈন্য কিন্তু তারা প্রত্যাহার করে নিয়ে আসছে। এখন এই যে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের এত মিত্র, যুক্তরাষ্ট্রকে এত বিশ্বাস করে, সেই যুক্তরাষ্ট্র এখন ইউরোপের সাথে এরকম আচরণ কেন করতেছে? আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইউরোপকে কৌশলে মানে দুর্বল করেছে, যেটা আপনার ইউক্রেন থেকে দেখেন, ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন তাকে রুশপন্থী বলে তাকে সেখান থেকে সরানো হয়েছে। সরানোর পরে সেখানে যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ বা যুক্তরাষ্ট্র যাকে নিয়ে যখন ইচ্ছা খেলতে পারবে এরকম একজন সরকার সেখানে বসিয়েছে জেলেনস্কিকে বসানোর পরে জেলেনস্কিকে উস্কিয়ে দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেখানে তোমাদের যা কিছু লাগে সব কিছু দিব, এরকম কথা কিন্তু মার্কিন প্রশাসন বলেছিলেন। সেখানে এই যে জেলেনস্কি যখন যুদ্ধে গেল, যুদ্ধে যাওয়ার পরে যখন জেলেনস্কির অস্ত্র লাগবে, তাই অস্ত্র দিবে কারা? তখন ইউরোপকে বললো তোমরা অস্ত্র দাও, তোমাদের যত অস্ত্র আছে তোমরা দিতে থাকো। যখন ইউরোপ বললো তখন আমাদের প্রয়োজন হলে আমরা কি করব? যুক্তরাষ্ট্র বলছিল আমি তো আছি, আমি দিব, সব দিব, তোমাদেরকে দিব। হ্যাঁ, ইউরোপ তার নিজের অস্ত্র দিল, দিতে দিতে যখন নিজের অস্ত্র প্রায় শেষ পর্যায়ে বা অল্প কিছু বাকি আছে, তখন তারা যুক্তরাষ্ট্রকে বলল ভাই আমার তো অস্ত্র শেষ, তোমরা অস্ত্র দাও। যুক্তরাষ্ট্র বলল হ্যাঁ দিব, তোমরা সিরিয়ালে দাঁড়াও, কার কার অস্ত্র লাগবে, আমি F-35 দিব তোমাদেরকে। তখন হয়তো জার্মান বলল বা ফ্রান্স বলল বা আপনার আরও অন্য রাষ্ট্র বলল হ্যাঁ যে আমাদের F-35 লাগবে। তখন যুক্তরাষ্ট্র বলল যে হ্যাঁ আমি F-35 দিব, তবে তোমরা টাকা দিয়ে সিরিয়ালে দাঁড়াও, আমি দিচ্ছি। তাই দেওয়ার ক্ষেত্রে কাকে আগে দিচ্ছি? আমি আগে ইসরায়েলকে অস্ত্র দিব, ইসরায়েলকে F-35 দিব। আর ইউরোপের দেশগুলো বললো ভাই ইসরায়েল তো আমাদের নেটোর সদস্য না, আমাদের ইউরোপের আগে অস্ত্র দরকার, তুমি ইসরায়েলকে আগে দিচ্ছ কেন? না, যুক্তরাষ্ট্রের কথা না ভাই, আগে ইসরায়েল পাবে তারপরে তোমরা। তাই ইসরায়েল আগে পাইবে, ইসরায়েল পাইতে পাইতে হয়তো 2 বছর যাবে এই F-35, কারণ এটি কিন্তু ওই বানায় থুয়ে দেয় না ঘরের ভিতরে। এটি অর্ডার হওয়ার পরে বা চুক্তিমুক্তি হওয়ার পরে বানায় টানায় দিতে দিতে 2-3 বছর সময় যায়। তাই ইউরোপ পাইলে আগে ইসরায়েল যদি পায় এই F-35, তারপর ইউরোপগুলো প্রায় আরও 3-4 বছর পরে পাইবে, অর্থাৎ 5-6 বছর পরে ইউরোপ এই সমস্ত অস্ত্রগুলো হয়তো পেতে পারে। এর ভিতরে অনেক অনিশ্চয়তা থাকবে, অনেক যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হবে, অন্য সরকার আসবে, এই চুক্তি থাকবে কিনা, লাস্ট পর্যন্ত কোনো মানে অজুহাত দেখে অস্ত্র দিবে কিনা, এরকম সিদ্ধান্ত আছে। যাও, ইউরোপ সেই অস্ত্রের আশায় মানে যুক্তরাষ্ট্রের দিকে তাকায় আছে। এখন এই যে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র এই যে চাপ ইউরোপকে দিচ্ছে যে আমি ইউরোপ মানে গ্রিনল্যান্ড দখল করে নিব, এখন ইউরোপের কাছে কিন্তু অস্ত্র নাই। ইউরোপ দাঁড়াইবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি নিয়ে? যুক্তরাষ্ট্রের এই যে আধুনিক সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউরোপ দাঁড়ানোর মতো ওইরকম ক্ষমতা ইউরোপের নাই। আরেকটা বিষয়,
আপনাদের মনে আছে যে গেল কয়েক মাস পূর্বে যুক্তরাষ্ট্রের যিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের পার্লামেন্টে দাঁড়িয়ে ইউরোপকে বলল যে তোমাদের ভিতরেই তোমাদের শত্রু দাঁড়িয়ে আছে, তোমাদের শত্রু রাশিয়া নয়, এরকম কথা বলছে। তখন ইউরোপের নেতারা সবাই তাকায় রয়েছে, কি বলে জেডি ভ্যান্স? তখন এই যে জেডি ভ্যান্স তখন বলল যে তোমাদের বিরুদ্ধে যারা এই যে উদারপন্থী রয়েছে তারাই তোমার ইউরোপের শত্রু। আসলে তো বিষয়টা এরকম। ইউরোপ তার জনগণকে বলল কি, তোমরা মানে টাকা কামাই করো, তোমরা খরচ করতে থাকো, আমি সরকার তোমাদেরকে আরও প্রণোদনা দিব, তোমরা সেটা দিয়ে খাও দাও ঘুমাও, কিন্তু তোমরা সরকারের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করবা না। তাই ইউরোপের জনগণ সেটাই করলো। আর ইউরোপের জনগণের এই এত সুযোগ সুবিধা দেখে আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষগুলা করলো কি, হুড় করে ইউরোপের দিকে গেল। ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়ার পরে এখন ইউরোপের জনগণের মানে এই যে যুক্তরাষ্ট্র এখন কিন্তু আবার চাপ দিচ্ছে যে ইউরোপকে, যে তোমরা অস্ত্র তোমাদের যে জিডিপির 5% তোমরা ন্যাটোর সদস্য হিসেবে অস্ত্র ক্রয় বা সামরিক খাতে ব্যয় করো। এখন ইউরোপের তো এটা অনেক দেশের 2% ব্যয় করতে কষ্ট হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলতেছে ইউরোপকে যেন তোমরা 5% ব্যয় করো। এখন 5% যদি ব্যয় করতে হয় যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী বা শর্ত অনুযায়ী, তাহলে তাদের শিক্ষা খাত বা এই যে সাধারণ যে সামাজিক খাতগুলো আছে যেগুলোর দ্বারা জনগণকে প্রণোদনা দেয়, ওই সমস্ত খাতের ব্যয় কমাতে হবে। তাই ইউরোপের সরকারগুলো ওই সমস্ত খাত থেকে টাকা নিয়ে এখন সামরিক খাতে ব্যয় করতে চাচ্ছে। তখন ইউরোপের যে সমস্ত জনগণ আছে তারা সরকারের বিরুদ্ধে ক্ষিপ্তে আছে। হ্যাঁ, তুমি আমার আগে যে প্রণোদনা দিতা এখন কেন দিবে না? তুমি আমাকে চিকিৎসা সুবিধা দিতে এখন কেন দিবে না? তুমি আমাকে বাসস্থানের সুবিধা দিবা এখন কেন দিবে না? তখন ইউরোপের সরকার বলছে, ভাই আগে তো তোমার আমি এমনি দিছি, মনে করো তুমি আমার বিরুদ্ধে প্রোটেস্ট করবে না এই জন্য দিছি, কিন্তু এখন আমি দিতে পারবো না, আমার সরকারি প্রশাসনিক খাতে বা আমার এই সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে। তখন ইউরোপের ওই জনগণ তারা বলতেছে যে না, আমি এটা মানি না, এই প্রণোদনা পাওয়ার এটা আমার অধিকার, এই সুরক্ষা পাওয়া এটা আমার অধিকার, তুমি আমাকে দিতে হবে, তুমি যদি না দাও তাহলে আমি প্রোটেস্ট করব। তখন ইউরোপের সরকারগুলা একদিকে যুক্তরাষ্ট্রের সেই কথা যে 5% সামরিক খাতে ব্যয় করবে, না অন্যদিকে তাদের যে নাগরিকের যে চাহিদা যে তারা বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ডে প্রণোদনা পাওয়ার অধিকার, না সেটা রক্ষা করবে। এখন যুক্তরাষ্ট্র নিজেদের ভিতরে অর্থাৎ ইউরোপের ভিতরে কেওয়াজ লাগিয়ে দিয়ে সে নিজে বৈশা এখন মজা নিচ্ছে। এখন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে বা ইউরোপের কোনো দেশে যদি হামলা করে বা জোর করে এরকম দখল করে নিতে চায়, এখন ইউরোপের দেশগুলো এটা প্রতিহত করার জন্য পারবে না নিজেরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে বা এটা সামরিকভাবে এটা প্রতিহত করতে, বা এই যে যদি যুদ্ধ করা লাগে, যুদ্ধ করার জন্য তাদের জনগণকে তো অবশ্যই লাগবে, জনগণ যাইবে না যুদ্ধ করতে। এখন যুক্তরাষ্ট্রকে এইভাবে দুর্বল করে একদম, এখন এই যে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইউরোপকে যেভাবে এই কৌশলে এইভাবে দমন দুর্বল করে, এখন এই যে যুক্তরাষ্ট্র এখন তার যে স্বার্থ সে স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে। এখন এই যে যেটা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট যিনি আপনার ডকটিন মনরো, যার নামে পরিচিত ডকটিন মনরো, যিনি যেই নীতিতে ছিলেন যে ইউরোপের যে কোনো শক্তি যুক্তরাষ্ট্রের আশেপাশের কোনো দেশগুলোতে যে আপনার গিয়ে নাক গলাইতে পারবে না, বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউরোপের কোনো দেশে রাজনৈতিকভাবে নাক গলাবে না। কিন্তু তাদের সেই নীতিটা এখন বাদ হয়ে যাচ্ছে। এখন যেই ডনরো ডকট্রিন ডোনাল্ড ট্রাম্পের নামের সাথে মিল করে যে ডনরো ডকট্রিন আসছে, সেই ডনরো ডকট্রিনে সেখানে ডোনাল্ড ট্রাম্প যেখানে ইচ্ছা সেখানেই তার নিজের ইচ্ছা মতো সব কিছু করবে, এই ক্ষেত্রে তার কোনো বাদ বিচার বা বাধা নেই। এইভাবে চলতে থাকলে বিশ্ব আসলে খুবই খুবই ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। এখানে যুক্তরাষ্ট্র তার শক্তি বলে যদি তার মিত্র পরম বন্ধু তাদের সাথে এরকম আচরণ করে, সেটা আসলে ইউরোপের জন্য ক্ষতিকর হবে। কিন্তু ইউরোপ এখানে বসে থাকবে না। ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের প্রায় আপনার 600 ট্রিলিয়নের বড় রকমের একটা বাণিজ্যিক পার্টনার ইউরোপ এবং যুক্তরাষ্ট্র। এখন ইউরোপ যদি এই যে আপনার যে বাণিজ্যিক লাইনে বা বাণিজ্যিকভাবে তাদের যে
সিদ্ধান্ত সেটা যদি নেয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বলেই আমরা মনে করি। তাই এখানে অনেক বড় আলোচনা, অনেক কিছু রয়েছে, আমরা হয়তো অল্প অল্প বিষয় বা একটু একটু বিষয় এখানে আলোচনা করতে চেষ্টা করছি। ভালো থাকবেন সবাই, দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম।